দীর্ঘশ্বাস ছেড়ে বলল, তোর শ্বশুর কিছুক্ষণ আগে কল দিয়েছিল, কাল জামাইয়ের সঙ্গে তোর ডিভোর্স হবে। বাবা জানে? তোর বাবার কাছে কল দিয়েছিল, সব কিছু শুনে সেই থেকে বসে আছে। মন খারাপ করার কি দরকার মা? সুখের আশায় তো বিয়ে দিলে সুখ কপালে নাই, তাই বিচ্ছেদ হয়ে যাবে, মেনে নিতে হবে মা। অবন্তী, বলো মা। তোর বাবা বারবার বলছে যে মেয়েটার জীবন নিজেদের হাতে নষ্ট করলাম। ছি মা, এসব কি ধরনের কথা? আগামীকাল কি হবে আজ সেটা আমরা জানি না, সেজন্য পৃথিবী অনেক সুন্দর। মা আরও কিছুক্ষণ দাঁড়িয়ে রইল, তারপর মাথায় হাত বুলিয়ে চলে গেল। আমার বেশ ঠান্ডা লাগতে শুরু করেছে। আমি জানলা দিয়ে একটু সরে দাঁড়ালাম না। পরদিন আমি ও ছোট চাচা মিলে উপজেলা কাজী অফিসে গেলাম। আমার শ্বশুর ও স্বামী দুজনে এসেছে। সব কিছু বন্দোবস্ত করা ছিল, একটা সিগনেচার দিলাম। সঙ্গে সঙ্গে 7 মাসের সংসারের সমাপ্তি হলো। বাড়িতে ফিরে জানতে পারলাম বাবা সকাল থেকে অসুস্থ হয়ে গেছে। অধিক শোকে নিজেকে তিনি অপরাধী ভেবে অসুস্থ হয়ে গেলেন। বাবার এই অসুস্থতা আর সুস্থ হলো না। সেদিন রাতে বাবা স্ট্রোক করলেন। 15 দিনের মধ্যে বাবার চিকিৎসার জন্য প্রায় 2 লাখ টাকা শেষ হয়ে গেল। বাবার সারা জীবনের সঞ্চয় এই টাকা ছিল। না না, ভুল কথা। আমার বিয়ের সময় তিনি 1.5 লাখ টাকা খরচ করেছিলেন। আরও 15 দিন পেরিয়ে গেল, সংসার প্রায় অচল হয়ে গেল। এত বড় সংসার, তার উপর বাবা অসুস্থ। মা রাত দিন কান্না করেন। আমি ডিভোর্সের পর থেকে কথাবার্তা কারোর সঙ্গে বলতাম না। মাঝে মাঝে বাবা যখন হুহাতাশ করতো, তখন তাকে দু একটা কথা বলতাম। অবশেষে গ্রাম ছেড়ে শহরে যাবার পরিকল্পনা করতে লাগলাম, কিন্তু আমার তেমন কোনো পরিচিত মানুষ নেই। অবশেষে রাবুর কথা মনে পড়ে গেল। ক্লাস 10-এ পড়ার সময় রাবুর বিয়ে হয়ে গেছে। সে তার স্বামী, শ্বশুর, শাশুড়ির সঙ্গে ঢাকা শহরে থাকে। কিন্তু সমস্যা হচ্ছে তার কোনো মোবাইল নাম্বার নেই আমার কাছে। পরদিন সকালে উঠে রাবুদের বাড়িতে গেলাম। রাবুর মা আমাকে দেখে খুশি হলেন। তারপর কেন বিচ্ছেদ হলো ইত্যাদি প্রশ্ন করতে লাগলো। আমি রাবুর নাম্বার নিয়ে চলে এলাম। কল দিয়ে নিলে নিজের বিপদের কথা বললাম। রাবু বলল, 2-1 দিনের মধ্যে ঢাকা চলে আয়, চাকরির ব্যবস্থা হয়ে যাবে, চিন্তা করিস না অবন্তী। মানুষের জন্য পৃথিবীতে সমস্যা, আবার মানুষের সেগুলো সমাধান করে। হোঁচট খেয়ে রাস্তায় যতক্ষণ পড়ে থাকবি ততক্ষণ পর্যন্ত মানুষ তাকিয়ে থাকবে, কিন্তু যত তাড়াতাড়ি উঠে দাঁড়াবি ততক্ষণ তাড়াতাড়ি উপহাস থেকে বাঁচবি। হাঁটতে না পারলে অন্তত উঠে দাঁড়িয়ে থাকবি, তবু কাউকে বুঝতে দিবি না তুই আহত। 2,000 টাকা ধার করে বাবা মার কাছ থেকে বিদায় নিয়ে দ্বিতীয় রমজানের দিন ঢাকায় রওনা দিলাম। 2 দিন হলো আমি ঢাকায় রাবুর বাসায় এসেছি। ইফতারির সময় পানির জগটা আমি হাতে নিতেই হাত ফসকে পড়ে গেল। সব খাবারগুলো একসঙ্গে পানিতে ভিজে গেল। এটা আমার বান্ধবীর বাসা। একটা চাকরির জন্য 2 দিন আগে গ্রাম থেকে এই বাসায় এসেছি। আমি মাথা নিচু করে সব কিছু গোছাতে ব্যস্ত হয়ে গেলাম। আমার বান্ধবী রান্নাঘর থেকে দৌড়ে এসে কি বলবে বুঝতে পারছিল না। ওর স্বামী, শ্বশুর, শাশুড়ি সবাই তাকিয়ে আছে। সব কিছু পরিষ্কার করে আমরা ইফতার করলাম। আমাকে কেউ কিছু বলেনি, কিন্তু নামাজের পরে আমার বান্ধবী রাবুকে চুপিসারে কিছু বলবে এটা নিশ্চিত তো। গ্রাম থেকে যখন এসেছিলাম তখন রাবু আমাকে বলেছিল, শহরে থাকার জায়গা দেওয়ার বড্ড অভাব রে অবন্তী। তুই বিপদে পড়ছিস তাই না করতে পারিনি, না হলে আমি আমার এখানে কোনো মতেই আনতাম না। নামাজ পড়ে রাবু আমাকে নিয়ে বের হয়ে গেল। রাস্তায় নেমে জিজ্ঞাসা করলাম, কোথায় যাচ্ছি আমরা? তো চাকরির জন্য কথা বলতে। কিন্তু এই রাতের বেলা কেন? এখন কি কোনো অফিস খোলা পাওয়া যাবে? তোকে টগর ভাইয়ের কাছে নিয়ে যাব। টগরকে এত প্রশ্ন করিস কেন অবন্তী? যার সাথে দেখা করতে যাচ্ছি তার সম্পর্কে কিছু জিজ্ঞাসা করতে পারবো না? টগর ভাই আমার পরিচিত, খুব ভালো মানুষ। তাকে বললে যে কোনো একটা ব্যবস্থা করতে পারবেন। তিনি কি চাকরি করে নাকি বিজনেস কি করে জানি না, তবে চাকরি জোগাড় করা তার কাছে খুব সহজ ব্যাপার। গুন্ডা নাকি? রাবু আমার এই প্রশ্নের জবাব দিল না। চুপচাপ রিস্কার মধ্যে বসে রইল। আমাদের দুই বান্ধবীকে নিয়ে রিস্কায় এগিয়ে যেতে লাগলো। লোকটাকে দেখে আমার মেজাজ খারাপ হয়ে গেল। দেখতে ভালো হলে চেহারার মধ্যে একটা বখাটে ছেলেদের ছাপ স্পষ্ট বোঝা যায়। এরকম একটা লোকের কাছে এখন চাকরির জন্য কথা বলতে হবে। চাকরিটা খুব দরকার আমার, কিন্তু তাই বলে এমন একটা লোকের কাছে অনুরোধ করব? নাম কি তোমার? রাবু বলল, তোকে জিজ্ঞাসা করছে। আশ্চর্য, ছেলেটা আমাকে তুমি করে বলছে কেন? সামান্য ভদ্রতা বজায় রেখে মানুষ আপনি করে তো বলতে পারে। আমার প্রচুর রাগ উঠে গেল, তবু নিজেকে সামনে নিয়ে বললাম, অবন্তী, চাকরির আজকাল আজকাল খুব খারাপ, মনে হয় ঈদের আগে কোনো ব্যবস্থা হবে না। রাবু বলল, অনেক বিপদে পড়েছে টগর ভাই। ওর বাবা হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে। ওর 4 বোন, অবন্তী সবার বড়, তাই ওর কাঁধে দায়িত্ব। একটা কিছু ব্যবস্থা করতে হবে, না হলে সম্পূর্ণ পরিবার কষ্টে থাকবে। কী ধরনের চাকরি দরকার? আমি বললাম, যে কোনো হলেই চলবে। রান্না করতে পারো? পারি। আমার এক পরিচিত
এক বড় ভাইয়ের বাসায় দুবেলা রান্না করার জন্য এক রাঁধুনি দরকার। তুমি কি চাকরিটা করতে পারবে? রাগ এবার মাথায় খারাপ করে দিল। আমি তাকে দেখলাম, বললাম, মেয়েদের দেখলে কি ফাজলামি করতে ইচ্ছা করে সবসময়? তুমি তো বললে যে কোনো চাকরি হলে চলবে, আমি এরকম অফার দিলাম। রাবু বলল, করোনার জন্য অনার্স শেষ হয়নি। অবন্তী খুব ভালো ছাত্রী টগর ভাই, আপনি যে কোনো একটা অফিসে ও চাকরির ব্যবস্থা করে দিন। ঠিক আছে, কালকে সকালে ওকে এখানে তাকে পাঠিয়ে দিও। তোমার বান্ধবী, তাই কিছু একটা তো করা দরকার। কিন্তু যে রাগ দেখাচ্ছে সেরকম রাগ মেয়েদের পক্ষে ঠিক না। কিছু মনে করবে না টগর ভাই। ঠিক আছে, এখন যাও তাহলে। আর আবারও বলছি, মেয়ে মানুষের এত রাগ ঠিক না, কেমন যেন প্রকৃতির বিরুদ্ধে বিরুদ্ধে মনে হয়। এতক্ষণ রেললাইনের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছিলাম। আমি আর রাবু হাঁটা শুরু করলাম, কিন্তু রাবু আবার গেল ছেলেটার কাছে। টগর ভাই, আবার কি? 2,000 টাকা দিতে পারবেন? ওর বাড়িতে টাকা পাঠাবে, বাড়ির অবস্থা বেশি ভালো না, বেতন পেলে তখনই দিয়ে দিবে। এখনো চাকরি হলো না আর বেতনের নাম ধরে টাকা ধার শুরু হয়ে গেল। টাকাটা না হয় আমাকে ধার দিলেন, আমি পরে দিয়ে দিব টগর ভাই। রাকিবকে আমার কথা বলে নিয়ে যেও। ধন্যবাদ টগর ভাই। আমরা আবার রিস্কার কাছে গেলাম। হঠাৎ করে রাবু আবার চলে গেল। আমি একটু দাঁড়িয়ে থেকে আমিও সঙ্গে গেলাম। রাবু বলল, টগর ভাই, আজকের রাতটা তোর বাসায় থাকুক, আমি কালকের দিনের মধ্যে ব্যবস্থা করে দিব। স্কুলের গলিতে একটা মেয়েদের মেজ আছে। কিভাবে বুঝলেন আমি থাকার জন্য বলবো? এটা হয়তো গোয়েন্দা হতে হবে। তোদের বাসার পরিস্থিতি তো আমি তাছাড়া তুই একদম বিপদে না পড়লে কোনোদিন আমাকে স্মরণ করিস না, আমি জানি। চাকরির ব্যবস্থা হয়ে গেলে থাকার স্থান দরকার, এটুকু বোঝার মতো জ্ঞান আছে তো নাকি? সকালবেলা রাবু নিজেই আমাকে নিয়ে বাসা থেকে বের হয়ে গেল। বাসা থেকে বের হয়ে আমরা দেখি টগর ভাই বাসার সামনে একটি দোকানে বসে আছে। আমাদের দেখে তিনি বেরিয়ে এলেন। টগর ভাই তার বাইকে নিয়ে আমাকে বলল, গতকাল রাতে আপনাকে সরাসরি তুমি করে বলার জন্য দুঃখিত। উঠুন। মানে, আমি কি আপনার সঙ্গে বাইকে যাব? হ্যাঁ, কোনো সমস্যা? আমি রাবুর দিকে তাকালাম। রাবু চোখের ইশারায়, যার অর্থ কোনো সমস্যা নেই। বাইকে চড়ার অভ্যাস ছিল না। মিনিট 10 যাওয়ার পর হঠাৎ চোখের সামনে সব কিছু ঘুরতে লাগলো। আমি হাতটা দিয়ে টগর ভাইকে খামচে ধরে বললাম, টগর ভাই দাঁড়ান। কি হয়েছে? এমন আরেকটা অপ্রত্যাশিত ঘটনা ঘটে গেল। বাম দিকে একটা লোকাল বাস হুট করে মোড় নিল। 2 সেকেন্ডের মধ্যে আমরা ছিটকে পড়ে গেলাম রাস্তার পাশে। তারপর আর কিছু মনে নেই আমার। আমি তো ভেবেছিলাম আপনি অবিবাহিত, আপনার বিয়ে হয়ে গেছে, এটা বুঝতে পারেননি? ঘাড় ফিরিয়ে দেখি আমার পাশে টগর ভাই। আমি হাসপাতালের বেডে শুয়ে আছি, আমার পাশে টগর ভাই প্রশ্নটা করছে। আপনি যে অন্তঃসত্ত্বা সেটা তো জানতাম না। এরকম অবস্থায় সাবধানে থাকতে হয়। আগে যদি বলতেন তাহলে আপনাকে একটা সিএনজি করে নিয়ে যেতাম, নাহলে সাবধানে বাইক চালাতাম। পেটে সন্তান নিয়ে এরকম জার্নি করা ঠিক হলো না। আমি অবাক হয়ে রইলাম। বেশ কিছুদিন ধরে আমারও এরকম কিছু মনে হচ্ছে, কিন্তু সন্তানের বিষয়টা আমি নিজেও পুরোপুরি নিশ্চিত নই। তাই টগর ভাই জানালো কিভাবে? রাবুকে আমি এ ব্যাপারে কিছু বলিনি। আমি বললাম, কিভাবে জানলেন যে আমার পেটে সন্তান? ডাক্তার বলল। আমি তারপর রাবুর কাছে কল দিলাম। রাবু তখন বলল যে আপনার নাকি বিয়ে হয়েছিল, সম্প্রতি ডিভোর্স হয়েছে। আমি আর কিছু বললাম না, চোখ বন্ধ করে শুয়ে থাকলাম। টগর ভাই বলল, আমি একটু বাইরে যাচ্ছি, 10 মিনিট পরে ফিরে আসবো, আপনি থাকেন। কথার কোনো জবাব দিলাম না। চোখ বন্ধ করে শুয়ে থাকতে ভালো লাগছে না। টগর ভাই বের হয়ে গেছে বোঝা যাচ্ছে। 5 মিনিটের মধ্যে সশব্দে কেবিনের দরজা খুলো। আমি চোখ মেলে দেখি 4 জন লোক দাঁড়িয়ে আছে। একজনের কানে মোবাইল ধরে আছে। সে বলল, এই মেয়ে, তোমার নাম অবন্তী? আমি মাথা নেড়ে বললাম, হ্যাঁ। এদের কাউকে চিনতে পারিনি। লোকটা তার মোবাইল কাকে যেন বলল, পাওয়া গেছে স্যার, এখানে শেষ করে দেবো নাকি হাত পা বেঁধে তুলে নিয়ে আসবো? আমার কলিজাটা কেঁপে উঠল। লোকটা মোবাইল পকেটে রেখে সঙ্গে আরেকজনকে বলবো, একে নিয়ে যেতে হবে, হাত পা বেঁধে ফেলো। বললাম, আপনারা কারা? আমাকে কেন নিয়ে যাবেন? সাদা রঙের প্যাকেটটা কোথায়? কিসের প্যাকেট? আমি তো কোনো প্যাকেট সম্পর্কে কিছু জানি না। এমন সময় টগর ভাইয়ের কণ্ঠ শোনা গেল। ও দরজার সামনে দাঁড়িয়ে লোকগুলোকে পিছন থেকে বলল, কি ব্যাপার, এখানে এত মানুষ কেন? সবাই পিছনে ফেরত তাকালো। যে লোকটা আমার সঙ্গে কথা বলছিল সে বলল, টগর তুই? আপনারা এখানে কি করেন? এই মেয়েকে নিতে এসেছি। কেন? অনেক কাহিনী, পরে সব কিছু বুঝিয়ে বলবো। তুই এখানে কেন বল। এই মেয়ে আমার পরিচিত, আমি একে এখানে ভর্তি করেছি, সুতরাং তার বিষয়ে যা বলার সবটা আমার সঙ্গে বললেন। বলিস কি? তোর কীরকম পরিচিত? যেভাবে হোক সেটা বড় ঘটনা নয়। এখন বলেন ঘটনা কি? লোকটা কিছু না বলে মোবাইল বের করলো, তারপর কাকে যেন কল দিল, তারপর বলল, ভাই এখানে টগর আছে, আর এই মেয়ে তো টগরের পরিচিত। তারপর ওপাশ থেকে কিছু শোনালো। মোবাইল রেখে দিয়ে টগরকে বলল, হাসপাতালের মধ্যে কোনো ঝামেলা করলাম না টগর। রাতের মধ্যে ওই পকেট সিরাজ ভাইয়ের কাছে পাঠিয়ে দিবি, না হলে কিন্তু ভাই নিজে কিছু একটা করে ফেলবে।
টগর কিছু বলার সুযোগ না দিয়ে তারা সবাই রুম থেকে বেরিয়ে গেল। টগর ভাই আমার কাছে চলে এলেন। এতক্ষণে বুকের ভিতরে জমানো ভয় খানিকটা কমেছে, কিন্তু তারা কিসের প্যাকেটের কথা জিজ্ঞাসা করছে সত্যি জানি না। আমি বললাম আমি বাসায় যাব। টগর ভাই অবাক হয়ে বললেন, এখন অসুস্থ শরীরে কেন বাসায়? আমি ঠিক আছি, আপনি যে অফিসে নিয়ে যেতে চাইছিলেন সেখানে আজ যাওয়া যাবে নাকি আগামীকাল? কালকে গেলে হবে। তাহলে চলেন বাসায়। ঠিক আছে, ব্যবস্থা করি। একটা কথা জিজ্ঞাসা করতে পারি? করেন। ওই খারাপ লোকগুলো আপনার পরিচিত ছিল তাই না? এদের সঙ্গে আপনার সম্পর্ক কি? কোনো সম্পর্ক নেই, এলাকার এক নেতার সঙ্গে চলাচল। কিন্তু আপনি বলেন ওরা কিসের প্যাকেটের খোঁজ করছে? আমি জানি না, মনে হয় কোথাও একটা গন্ডগোল আছে। ঠিক আছে, চিন্তা করবেন না, আমি রাতে সিরাজ ভাইয়ের সঙ্গে দেখা করে সব কিছু বলবো। আপনার সঙ্গে এইসব মানুষ খুব খাতির তাই না টগর ভাই? আছে কিছু একটা। আমার চাকরির ব্যবস্থা হয়ে গেলে আপনার সঙ্গে কোনো যোগাযোগ রাখবো না। ঠিক আছে, রাখতে হবে না, এমনিতে কেউ যোগাযোগ রাখে না, এতে আমি কিছু মনে করি না। খুব স্বাভাবিক বিষয়। আপনার পরিবারে কে কে আছে? এক বোন, আর কেউ নেই। সে কোথায়? রংপুরে ওর স্বামীর সঙ্গে থাকে। সেও মনে হয় আপনার সঙ্গে কথা বলে না তাই না? টগর ভাই এই প্রশ্নের জবাব দিল না, কিছুক্ষণ তাকিয়ে রইল আমার দিকে। তারপর দীর্ঘশ্বাস ছেড়ে উঠে বলল, আশ্চর্য এক মানুষ। তবে আমি এখনো সেই ভয়ঙ্কর লোকগুলোর কথা চিন্তা করে যাচ্ছি। কিসের প্যাকেট? কি ছিল সেখানে, যার কারণে এরা আমাকে তুলে নিয়ে যেতে এসেছে? মাদকদ্রব্য নাকি? হায় আল্লাহ! ভদ্রমহলের বয়স 40-এর কাছাকাছি, হলুদ রঙের শাড়ি পরে বসে আছে, মুখ ভর্তি পান। তার এক হাতে চুড়ি ভর্তি, অন্য হাত খালি। আমার দিকে তাকিয়ে বলল, রাত 10টার মধ্যে বাসায় ফিরতে হবে, কারণ 10টার পর আর কাউকে দারোয়ান ঢুকতে দিবে না বাসায়। টগর ভাই বললেন, অফিসে চাকরি করবে, রাস্তায় মাঝে মাঝে তো জ্যাম থাকে, গেট খোলা হবে না, ভাড়া দিয়ে তো থাকবে তাই না? আমার বিল্ডিংয়ের মধ্যে কেউ রাত 10টার পর বের হতে পারে না। তবুও মাথায় রাখবেন বিষয়টা। আর চাকরি হবে বনানী, আর বনানী থেকে উত্তরা আসতে মাঝে মাঝে দেরি হতে পারে। দেখা গেল রাত 8টার দিকেও ছুটি হয়েছে। ঠিক বুঝতে পারছি না টগর ভাই, সমস্যা নেই, যদি দুই একদিন বিপদে পড়ে সেটা দেখা যাবে। আমি সন্ধ্যার পর নিজের জিনিসপত্র গুছিয়ে মেঝে চলে এলাম। একটা 3টা রুমের ফ্ল্যাটের মধ্যে আমি সহ মোট 7জন থাকবো। 3জন পড়াশোনা, বাকি 3জনের জব। আমি যার সঙ্গে থাকবো এক রুমে, সেই মেয়েটার নাম তাজকিয়া তামান্না। ফ্লোরে বিছানা করে ঘুমাতে হবে। তামান্না নামের মেয়েটাও ফ্লোরে বিছানা করে আছে। সে বলল, তুমি চাইলে খাট কিনে নিতে পারো। আমার দরকার হয় না তাই কেনা হয় না। না না, কোনো সমস্যা নেই। তোমার নামটা যেন কি? অবন্তী। আমার নাম তাসকিয়া তামান্না, নামের অর্থ হচ্ছে পবিত্র ইচ্ছে। বয়স আনুমানিক আমার চেয়েও বেশি হবে। কাছে একটা গার্মেন্টসে চাকরি করে সুপারভাইজার। রেল লাইনের ওপারে সেক্টরের মধ্যে। তোমার বান্ধবীর বাসা তাই না? হ্যাঁ। খুব বড় লোক নাকি জানি না, মোটামুটি। সেক্টরের মধ্যে তো বাসা ভাড়া অনেক বেশি, আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের মানুষ সেখানে থাকতে পারে না। শরীর ক্লান্ত, অ্যাক্সিডেন্টটা আমার পায়ের মধ্যে হালকা ছিলে গেছিল, খুব বেশি ক্ষতি হয়নি। তবে টগর ভাইয়ের হাতে ব্যান্ডেজ করা হয়েছে। রাত 11টার দিকে টগর ভাই আমাকে কল দিলেন। তার কাছে আমার নাম্বার নেই, নিশ্চয়ই রাবুর কাছ থেকে নাম্বার নিয়েছে। রাবু ভালো নাম, রাবেয়া। আমরা সবসময় তাকে রাবু ডাকি। হ্যালো, আমি টগর বলছি, বলেন। আপনি সেদিন গ্রাম থেকে আসার সময় বাসের মধ্যে আপনার পাশের সিটে কি একজন মহিলা বসেছিলেন? আমি খানিকটা অবাক হয়ে গেলাম। তারপর নিজের কৌতূহল লুকিয়ে বললাম, হ্যাঁ। সেই মহিলা আপনার ব্যাগের ভিতরে একটা সাদা প্যাকেট রেখে দিয়েছিল। ওরা সেই প্যাকেট চাইছে। এটা আপনি কোথায় রেখেছেন? এবার আরও অবাক হলাম। আমি তো এসবের কিছুই জানতাম না। তারপর কিছুক্ষণ আগে সব বের করে গুছিয়ে রেখেছি। সেখানে তো কোনো সাদা প্যাকেট ছিল না। বললাম, টগর ভাই আমি জানি না সেটা কোথায়। দয়া করে আমার কাছে সত্যিটা বলুন, নাহলে খুব বিপদে পড়বেন। আশ্চর্য, আপনি আমার কথা বিশ্বাস করছেন না কেন টগর ভাই? আমি ওটা দিয়ে কি করব? ঠিক আছে, কোনো সমস্যা নাই, আমি দেখি কি করা যায়। আমি না বলা পর্যন্ত আপনি বাসা থেকে বের হবেন না। টাকা পয়সা লাগলে রাবেয়ার কাছে বলবেন। আপাতত বাসায় থাকবেন। চাকরি? বিষয়টা একটু সমাধান করে তারপর আপনার চাকরির ব্যবস্থা করা যাবে। আপাতত বাসায় বসে থাকুন, ঘুমান, যা ইচ্ছা করেন। কল কেটে গেল। আমি সেদিন গ্রাম থেকে ঢাকায় আসার কথা ভাবলাম। আমার পাশে এক মহিলা ছিল। আমি প্রায় সারাক্ষণ ঘুমিয়েছিলাম। আমার ব্যাগটা ছিল পায়ের কাছে। আমি কাপড় চোপড় ছিল, তাই মাথার উপরে বক্সে রাখতে পারিনি। মহিলা কখন বাস থেকে নেমে গেছে সেটাও জানি না। মোবাইলে মা ফোন দিয়েছিল। এত রাতে মা কল দিবে ভাবিনি। তাহলে বাবার শরীর আবার অসুস্থ হয়ে গেল নাকি? কেমন আছো মা? আমরা ভালো আছি। তুই কেমন আছিস? চাকরি হয়েছে? না, চাকরির জন্য যেতে পারিনি। পথে সামান্য অ্যাক্সিডেন্ট করেছি, তাই হাসপাতাল থেকে আবার বাসায় এসেছি। বলিস কি? সাবধানে থাকতে পারিস না? কিছু একটা হয়নি তো? না মা, একটা কথা বলতে কল দিলাম। কি কথা? বলো। জামাই এসেছিল একটু আগে। মানে? কার জামাই? সোহাগ। আমার হাজব্যান্ডের নাম সোহাগ। কিন্তু সে আমাদের বাড়িতে এসেছে, আশ্চর্য কেন? সে নাকি ইচ্ছে করে ডিভোর্স দেয়নি। এসবের পিছনে অনেক ঝামেলা ছিল, বাধ্য হয়ে কাজটা করেছে।
এসব কী ধরনের কথা? সে এসে তোমাকে বলে গেল আর তুমি বিশ্বাস করে নিলে? সে ঢাকায় গিয়ে তোর সাথে দেখা করতে চায়, আমার কাছে ঠিকানা চায়। পাগল নাকি? তার সঙ্গে দেখা করব কেন? জানি না, আমি তো নিজেই তোর ঠিকানা জানি না রে, দেবো কিভাবে? সে বলে গেল যেভাবেই হোক তোর ঠিকানা জোগাড় করবে। কিছু বুঝতে পারছি না, তুই সাবধানে থাকিস অবন্তী, তোর বাবা এসব কিছু জানে না, টেনশন করবে, তাই কিছু বলিনি। ভালো করেছো। দুদিন পেরিয়ে গেল, সেই রাত থেকে টগর ভাই নাম্বার বন্ধ। যে নাম্বার থেকে কল করেছিল সেই নাম্বারও বন্ধ। রাবুর কাছে জিজ্ঞেস করলাম, রাবু কিছু জানতে পারেনি। তৃতীয় দিন একটা অপরিচিত নাম্বার থেকে কল এলো। আমি রিসিভ করে কথা বললাম, কে বলছেন? আমি আপনার আমাকে আপনি চিনবেন না, আপনার ব্যাগ থেকে একটা সাদা প্যাকেট আমি বাসের ভিতরে বসে নিয়েছিলাম, ওটা আমার কাছেই আছে। আপনি কি জানেন ওই প্যাকেটের জন্য আমি কতটা বিপদে পড়েছি? হ্যাঁ জানি। 20 লাখ টাকার মতো জিনিস যদি হাতছাড়া হয়ে যায় তখন সেই জিনিসটার মালিক সেটার জন্য মরিয়া হয়ে উঠবে, এটা স্বাভাবিক। কত টাকা? 20 লাখের বেশি হবে। এটা নিষিদ্ধ একটা ড্রাগ এর প্যাকেট। যে মহিলা আপনার পাশে বসেছিল তিনি ঢাকায় নিয়ে যাচ্ছিলেন। তিনি আমার ব্যাগে কেন রাখলেন? আপনি যখন ঘুমিয়েছিলেন তখন মাঝপথে বাস পুলিশ চেকিং হয়। পুলিশ দেখে আপনার পাশে বসা সেই মহিলা এগুলো আপনার ব্যাগে রেখেছিল। আপনার সিটে ছিল D4 আর আপনার পাশের মহিলা D3। আমি ছিলাম D2-তে। সত্যি বলতে আপনাকে আমি কাউন্টার থেকে ফলো করেছি। যখন কাউন্টারে বসে বাসের জন্য অপেক্ষা করেছিলেন তখন আপনাকে দেখে ভালো লেগেছিল। বাসে উঠে যখন দেখলাম আপনার পাশাপাশি সিটে পড়েছে তখন বেশ খুশি হলাম, কিন্তু আফসোস হলো, কারণ আরেকটু কাছে যদি বসতে পারতাম। তারপর কি হলো? আপনি ঘুমাচ্ছেন, আমি প্রায় সারাক্ষণ আপনাকে দিকে তাকিয়েছি। পুলিশ বাসে ওঠার সময় হঠাৎ করে দেখি মহিলা ঘাবড়ে গেল। তারপর নিজের ব্যাগ থেকে একটা প্যাকেট বের করেন। সেই প্যাকেট আপনার ব্যাগে রেখে দিয়ে চুপ করে বসে থাকেন। কি এসব বলছো? ঠিকই বলছি, পুলিশ কিন্তু আপনার ব্যাগ চেক করেনি। চেক করলে আপনি ফেঁসে যেতেন। তবে আমার একটা ভুল হয়ে গেছে। তখন যদি পুলিশের কাছে বলতাম তাহলে ওই মহিলা ধরা পড়তো। করলেন না কেন? আসলে মানুষের মাথায় বুদ্ধি সবসময় সব ধরনের বুদ্ধি কাজ করে না। সেজন্য প্রচলিত প্রবাদ আছে, চোর পালালে বুদ্ধি বাড়ে। আপনি কিভাবে নিলেন ব্যাগটা? একটা পেট্রোল পাম্পে গাড়ি দাঁড়ানো হয়েছিল, মনে আছে? আপনি সহ সেই মহিলা আবারও অনেক বাস থেকে নেমেছিল। হ্যাঁ, ওয়াশরুমে গিয়েছিলাম, পাশের সেই মহিলা আমাকে ডেকে নিয়ে গেছিল, আমিও নেমে গেছিলাম, কিন্তু যখন দেখলাম সে আপনার নামছেন তখন চট করে বাসে উঠি। খুব সাবধানে কৌশলে ব্যাগটা খুলে প্যাকেটটা নিজের কাছে নিয়ে যাই। তারপর সেটা একদম পিছনে নিয়ে গিয়ে রাখি। কেন করেছেন? আমার সন্দেহ ছিল এটা নিষিদ্ধ কিছু হতে পারে, কারণ আপনি আসার আগে সেই মহিলা দ্রুত বাসে আসে। তারপর আপনার ব্যাগ খুলে ওটা নিজের রাখা প্যাকেটে খুঁজে বেড়ায়। কিন্তু তাকে হতাশ হতে হয়েছে, কারণ সেটা অলরেডি আমি সরিয়ে ফেলেছি। কী দরকার ছিল ভাই বলেন? ওরা যদি সেটা নিয়ে যেত তাহলে আমি এমন বিপদে পড়তাম না। এভাবে বাসায় লুকিয়ে থাকতে হতো না। সব দোষ আপনার। আমি জানি, বাস থেকে নেমে আপনাকে আমি হারিয়ে ফেলি প্যাকেটের ভেতরে ড্রাগসগুলো দেখে, আর সেগুলো দাম শুনে আমি রীতিমতো অবাক হই। তখন বুঝতে পারি যে আপনার উপর বিপদ আসবে। আপনি আমার নাম্বার কীভাবে পেলেন? কাউন্টার থেকে। আমরা যেই বাস কাউন্টার থেকে উঠেছি সেখানে আমার এক পরিচিত লোক থাকে। তাকে বললাম D4 সিটের যাত্রীর নাম্বার জোগাড় করতে হবে। আমাদের ভ্রমণের তারিখ ও বাসের কোর্স নাম্বার বলে দিলাম। তারপর সেই পরিচিত ভাই আপনার নাম্বার ম্যানেজ করে দিয়েছে। আপনি দয়া করে ওদের জিনিস ফিরিয়ে দেন, তাহলে ওরা আমার পথ থেকে সরে আসবে। ওদের জন্য আমি চাকরি করতে পারি না। কি বলেন এসব? আমি তো তাদের পুলিশের কাছে ধরিয়ে দিতে চাই। আর সেজন্য সবচেয়ে বেশি সহযোগিতা করতে পারেন আপনি। আমি কিভাবে? ওরা আপনার উপর নজর রাখবে আর সেই সুযোগটাই আমার কাজে লাগাবো। তাদের ধরিয়ে দেওয়ার সুযোগ পাবো। কিন্তু দেখুন, ওরা খুব খারাপ একটা চক্রান্ত। এরকম অনেক ভালো মানুষ যারা ড্রাগের মাধ্যমে শেষ হচ্ছে, মারাত্মক বিষ ছড়িয়ে দিচ্ছে সমাজে। এদের আইনের হাতে তুলে দেওয়া আপনার কর্তব্য। আপনি নিজেই তো সব কিছু করতে পারতেন। আমি তো তাদের চিনি না। তারা তো আপনার সঙ্গে যোগাযোগ করে, কারণ তারা ভেবেছে আপনি সেগুলো সরিয়ে ফেলেছেন। এখন আমাকে কি করতে হবে? আপনি আপনার ঠিকানা দিন, আমি আপনার সাথে দেখা করব। তারপর আমরা দুজন মিলে পুলিশের কাছে গিয়ে সব কিছু তাদের বলবো। তারপর তারাই বলে দিবে আমাদের কি করতে হবে। আপনাকে কেমন জানি সন্দেহ হচ্ছে। আপনি কি ওদের দলের কেউ? ঠিকানা বের করার জন্য আমাকে? টুং 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 শব্দ করে কলটা কেটে গেল। আমি মোবাইলের স্ক্রিনে তাকিয়ে রইলাম। তারপর নিচ থেকে কল ব্যাক করলাম, কিন্তু নাম্বার বন্ধ। আশ্চর্য! মোবাইল বিছানায় রেখে জানলার ধারে দাঁড়িয়ে রইলাম। আকাশে কিছু হালকা মেঘ জমেছে, তার পাকে সূর্য উঁকি দিচ্ছে। আমি আমার একটা হাত গ্রিলের সঙ্গে রাখলাম। বিপদ যেন আমার ছায়াসঙ্গী হয়ে গেছে। অথচ বছরখানেক আগে আমার জীবন অন্যরকম ছিল। আমার এই ছোট্ট জীবন কত বিচিত্র মানুষের সঙ্গে পরিচয় হয়ে গেল। টগর ভাইয়ের নাম্বার এখনও বন্ধ। রাবুর কাছে কল দিলাম, সে নাকি তার শাশুড়ির সঙ্গে কোথায় যেন গেছে। পরে কথা বলি বলে কল কেটে দিল। বিছানায় শুয়ে আছি। তামান্না আপুর দুপুরে খাবার খেতে বাসায় এলেন। তামান্না আজকেও রোজা রাখেনি।
গতকাল রাতে আমাকে বলেছিল আমি অসুস্থ, কাল থেকে 4-5 দিন আর রোজা রাখা হবে না। একটা মেয়ে হিসাবে এটা আমি জানি, তাই আর কিছু বলিনি। আমি দরজা খুলে দিতেই তিনি আমার দিকে তাকিয়ে বললেন, কি ব্যাপার, কান্না করছো নাকি? বাড়ির কথা মনে পড়ছে তাই মন খারাপ। চাকরির কিছু ব্যবস্থা হলো? প্রশ্ন করে তামান্না ওয়াশরুমে চলে গেল। তারপর বের হয়ে এসে খেতে বসে ভাতের থালা হাতে নিয়ে খেতে খেতে বলল, মাত্র 1 ঘন্টা সময় পাই অবন্তী, অফিস থেকে বাসায় আসতে 12-13 মিনিট হয়ে যায়, আবার বের হতে 15 মিনিট। তোমার অফিস থেকে দুপুরের খাবার দেয় না? আরে না, ইপিজেড যেদের মধ্যে হলে দেয়, কিন্তু আমরা সেখানে চাকরি করি, সেখানে দেয় না। তাছাড়া এখন তো রমজান মাস, ছোট্ট কোম্পানি তো, তাই কখনো খেতে দেয় না। কাজের কত চাপ, সারাক্ষণ একটু বসার সুযোগ পাই না। আমি সুপারভাইজার হবার আগে অপারেটর ছিলাম, তখন সারাদিন বসে বসে কাজ করতাম, বিরক্ত হয়ে একটু দাঁড়ানোর সুযোগ খুঁজে বেড়াতাম। আর এখন সারাদিন লাইনের মধ্যে দৌড়াতে হয়, ইচ্ছে থাকলেও বসতে পারি না। খুব কষ্টের কাজ, হ্যাঁ, তবে মাস শেষে বেতন পেলে মনটা ভালো হয়ে যায়। গ্রামের বাড়িতে টাকা পাঠিয়ে আনন্দে আনন্দে সপ্তাহখানেক কাটে। তারপর আবার সেই মাস শেষ হবার অপেক্ষা। আমার জীবন পেরিয়ে যায় মাস শেষ হবার অপেক্ষা করতে করতে। কিন্তু জীবন থেকে কি দিন দিন সময় কমে যাচ্ছে, সেই হিসাব করি না। তোমার বেতন কত? সব মিলিয়ে 16-17 হাজার। স্টাফ কত? কতটুকু পড়াশোনা করো? এসএসসি পাশ করে এসে গার্মেন্টের চাকরি নিচ্ছিলাম। আমাকে একটা চাকরি দিতে পারবে? তুমি গার্মেন্টের চাকরি করবে? এছাড়া কি করবো? টগর ভাই কিছু ব্যবস্থা করে নাই? তার নাম্বার বন্ধ, আমার কোনো যোগাযোগ নেই আমার সঙ্গে, একটা ছোট্ট ঝামেলা হয়ে গেছে। তাহলে তো চিন্তার বিষয়, ঈদের আগে গার্মেন্টের চাকরি পাওয়া সম্ভব নয়, তবুও আমি খোঁজ নিয়ে দেখি, যদি হয় তাহলে তোমাকে নিয়ে যাব কালকে। খাবার শেষ করে তামান্না আয়নার সামনে গিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল, ঠোঁটে সামান্য লিপস্টিক লাগিয়ে ওড়না বাঁধলো। তারপর রুম থেকে বের হবার সময় আমাকে বলল, একটা লোক তোমাকে খুঁজতে বেরোচ্ছে। ঘটনা কি বুঝতে পারছি না, কে সে? চিনি না। সকালে আমি বের হতে একটা লোক আমাকে তোমার ছবি দেখালো, তারপর জিজ্ঞাসা করলো, এই মেয়েটা বিল্ডিংয়ের কত তলা থেকে জানেন? আমি তোমার ছবি দেখে অবাক হয়ে বললাম, না জানি না। কীরকম ছবি? আমার ছবি তারা কই পাবে? তা তো জানি না। তোমার সঙ্গে আরেকটা ছেলে ছিল, তোমার পরনে লাল একটা 3 পিস, সঙ্গে ছেলেটার পরনে সাদা টি শার্ট। তাহলে মনে হয় আমার স্বামী। আর ছবি ছিল ওটা। তোমার বিয়ের ছবি? হ্যাঁ। বলো কি, জানতাম না। আচ্ছা, দেরি হয়ে যাচ্ছে, এখন বাসায় যাই। বাসায় ফিরে সব কিছু শুনবো। তুমি বাসা থেকে বের হও না। আর ওরা মনে হয় দারোয়ানের কাছে কিছু জিজ্ঞাসা করেনি, কারণ দারোয়ান তাহলে সন্দেহ করবে, আর ওরা সবসময় ঘুরঘুর করতে পারবে না। তার মানে চলে গেল। আমাদের পাশে রুমে দুটো মেয়ে ছিল, তারা বাসায়। এদের নাম জানি, কিন্তু ভালো করে পরিচয় করা হয়নি। আমি তামান্না আপুর সাথে কথা ভাবতে লাগলাম, সোহাগের সঙ্গে তোলা আমার ছবি রাস্তায় একটা লোক কিভাবে পাবে? তাহলে সোহাগ কি নিজে দিয়েছে সেই ছবি? কিন্তু সোহাগ পাবে কোথায় এরা? সকাল থেকে হালকা পেটে ব্যথা, সেদিন দুপুরের পর থেকে সেটা আস্তে আস্তে বাড়তে থাকে। 4:30টার দিকে হঠাৎ অনুভব করলাম আমার ব্লিডিং হচ্ছে। সেদিন টগর ভাই যখন ডাক্তার বলেছিল আমি প্রেগনেন্ট, তখন বাসায় ফিরে আমি অনেক ভেবেছিলাম। আমার ডিভোর্স হয়েছে মাত্র মাসখানেক, আর ডিভোর্সের 2 মাস আগের থেকে স্বামীর সাথে এক বিছানায় থাকা হয়নি আমার। সব মিলিয়ে 3 মাস। তবে আমার স্পষ্ট মনে আছে, সে যেবার আমার পিরিয়ড হয়েছে তারপর থেকে আর সোহাগের সঙ্গে ছিলাম না। তাহলে আমার গর্ভে সন্তান আসবে কীভাবে? এইসব জটিলতা খোলসা করার জন্য আবারও ভালো করে ডাক্তারের কাছে পরীক্ষা করাতে চেয়েছিলাম, কিন্তু পরিস্থিতি জটিল হবার কারণে শারীরিক সমস্যাটা গোপনেই রইল। পেটে একটু ব্যথা নিয়ে শুয়েছিলাম, একটু পর খুব মারাত্মক ব্যথা অনুভব করলাম। রাবুর কাছে আরেকবার কল দিলাম, রিসিভ করে নেই। মিনিট 10 পর আমার মোবাইলে কল এলো। ভেবেছিলাম রাবু হয়তো কল ব্যাক করতে, কিন্তু মোবাইল হাতে নিয়ে দেখি সোহাগ কল দিয়েছে। একবার ভাবলাম রিসিভ করব, কিন্তু হঠাৎ মনে হলো ছবিটার কথা জিজ্ঞাসা করা দরকার। হ্যালো অবন্তী, আমি সোহাগ। চিনতে পেরেছি। হঠাৎ কী মনে করে? আমি তো ঢাকায় এসেছি। ঢাকায়? কিন্তু কেন? তোমার সঙ্গে দেখা করতে। তুমি যে বাসায় থাকো আমি সেই বাসার নিচে দাঁড়িয়ে আছি, তুমি একটু নিচে আসবে? এটা ঠিকানা পেলে কোথায়? মন দিয়ে খুঁজলে সব কিছু পাওয়া যায়। তুমি কি একটু নিচে আসবে? তোমার সঙ্গে 10 মিনিট কথা বলতে চাই। আজ আমার শরীরটা ভালো না, তাছাড়া তুমি কেন আমার সঙ্গে কথা বলতে এসেছো? তোমার সঙ্গে তো আমার কথা বলার মতো কিছু নেই, কিন্তু আমার আছেই। আমার অনেক কিছু বলার আছে। একটু নিচে আসবে প্লিজ? তুমি কি তোমার আমার ছবি কাউকে দিয়েছো? মানে কাকে দেব? সত্যি করে বলো, তোমার আর আমার একসঙ্গে তোলা ছবি তুমি কাউকে দিয়েছো কিনা? না তো। ঠিক আছে, ফোন রাখছি। নিচে কখন আসবে? যাবে না? আমি তো অপেক্ষা করছি। আমি কি অপেক্ষা করতে বলছি? এত রেগে আছো কেন? তুমি তো এরকম ছিলে না অবন্তী। আমি কল কেটে দিলাম, ভয়ে জড়সড় হয়ে সমস্ত শরীর। দরজা বন্ধ করে বসে রইলাম। পেটে ব্যথা বাড়তে লাগলো। ব্লিডিং হচ্ছে এখনও। মাথা যে পরিমাণ ব্যথা করছে, মনে হচ্ছে সব কিছু ঘুরছে। মনে প্রাণে তামান্না আপুর অপেক্ষা করতে লাগলাম। রাবুর কাছে আবারও কল দিলাম। এবার রিসিভ করলো। আমি বললাম, কল ধরিস না কেন?
কি বলবো, একটু তাড়াতাড়ি বল। শাশুড়ি আছে, তিনি আমাকে তোর সাথে কথা বলতে নিষেধ করেছেন। বাসায় গতকাল থেকে অনেক ঝামেলা হয়েছে রে। কিসের ঝামেলা? তেমন কিছু না, তুই চিন্তা করিস না, টগর ভাই সব ঠিক করে দেবে। আপাতত নিশ্চিন্তে থাক। আমার প্রচুর ব্লিডিং হচ্ছে রাবু, পেটের যন্ত্রণা, মনে হয় মরে যাব। টগর ভাইয়ের নাম্বার তো বন্ধ, তাহলে কিভাবে যোগাযোগ করব? আচ্ছা, আমাকে ডাকছে, তোকে আমি কিছুক্ষণ পর ছাদে গিয়ে কল দিব। আমাকে কিছু বলারই সুযোগ দিল না। 5:30টার দিকে তামান্না আপু হলো ফ্রেশ হয়ে রুমে এসে বলল, ওই লোকটা এখানে দাঁড়িয়ে আছে, গলির মধ্যে হাঁটছে, কেমন ডেন করছে। ঘটনা কি অবন্তী? আমি তামান্না আপুর কাছে সব কিছু খুলে বললাম। সব শুনে তিনি স্তব্ধ হয়ে রইল। তুমি তো ভালোই বিপদে পড়েছ। জানি না এরকম কেন হয়েছে আমার সঙ্গে। আমি কি এমন দোষ করেছি যার কারণে দোষ না করে মরতে যাচ্ছি? মরবে কেন, ছিছি। তবে আমার মনে হয় এই মুহূর্তে তোমার পুলিশের সাহায্য নেওয়া দরকার, অথবা গোয়েন্দা। কিন্তু কিভাবে? আর পুলিশের কাছে কিভাবে কি বলবো? এখানে তো আমার কোনো প্রমাণ নাই যেগুলো দিয়ে কারো বিরুদ্ধে মামলা করব। এখন সবাই অপরিচিত, কাকে দোষ দিব? তাহলে গোয়েন্দার সাহায্য নিতে হবে, কোথায় পাবে? আচ্ছা তুমি চিন্তা করো না, আমি আমার এক বন্ধুকে কল দিয়ে জিজ্ঞাসা করছি। তামান্না আপু কাকে যেন কল দিল, তারপর একটা ইমেলের ঠিকানা লিখে নিলেন। আমার কাছে ঠিকানা দিয়ে বললেন, এই ঘটনার সঙ্গে যা কিছু আছে সবটাই লিখে এই ইমেলে পাঠিয়ে দাও। গোয়েন্দা সাজু ভাইয়ের ইমেল এটা। তিনি যদি ঢাকায় থাকেন তাহলে অবশ্যই তোমার সাহায্য করবেন। যদি ঢাকার বাইরে হয় তাহলে তিনি চলে আসবেন। আমার বন্ধু তো বলল যে সাজু ভাই সবসময় চেষ্টা করেন বিপদে পড়া নিরাপদ মানুষকে রক্ষা করতে। তারপর থেকে আমি পেটে ব্যথা নিয়ে লিখতে শুরু করি। যেহেতু আমার সাবেক বর এই ঘটনার সঙ্গে জড়িত বলে মনে হচ্ছে, তাই আমার ডিভোর্সের শুরু থেকে আপনাকে লিখে দিলাম। আপনার কাছে আমার অনুরোধ, আমাকে সাহায্য করুন। আর কিছু জানতে হলে আমার নাম্বারে কল করতে পারেন। আমি আপনার সাহায্যের জন্য অপেক্ষা করছি। বিনীত অনুরোধ, নুসাইবা জান্নাত অবন্তী। তারাবির নামাজ পড়ে বের হয়ে মোবাইল হাতে নিয়ে ডাটা চালু করে নোটিফিকেশন পায় সাজুভাই। উত্তরা 7 নম্বর সেক্টর পার্কে পাশে মসজিদ থেকে নামাজ পড়ে বের হয়েছে। সাজুর সঙ্গে রয়েছে কিবরিয়া। সাজুভাই যখন খুলনা পলিটেকনিক ইনস্টিটিউটে পড়াশোনা করত তখন কিবরিয়া ছিল তাদের সঙ্গে। খুব ভালো বন্ধু না হলে বন্ধু হিসেবে পরিচিত। এতক্ষণ ধরে কিবরিয়া ইমেল পড়ছিল আর সাজু তার পাশে বসে বসে শুনছিল। তারা এখন 7 নম্বর সেক্টরে 19 নম্বর রোডে। কিবরিয়া বলে, বেশ জটিল মনে হচ্ছে সাজু। তোমার কাছে জটিল মনে হয়, কিন্তু আমার কাছে তো শুধু একটা বিষয় খটকা আছে, তাছাড়া কোনো সমস্যা নেই। কীরকম? অবন্তীর বর্ণনা অনুযায়ী টগর সম্ভবত সেই চক্রের হাতে বন্দি আছে। কিন্তু টগরকে বন্দি করে রেখে তারা কী করবে সেটা একটু খাটাক। তাছাড়া আর সব পরিষ্কার। হ্যাঁ, বিশ্বাস হচ্ছে না, তাই না? না, কারণ অবন্তীর সাবেক স্বামী কীভাবে তার বর্তমান ঠিকানা পেয়ে গেল? জানতে হলে রাস্তার 6 নম্বর ওপারের সেক্টরের মধ্যে যেতে হবে, অবন্তীর বান্ধবীর বাসায়। 10টা বেজে গেছে, সমস্যা নেই, চলো গিয়ে দেখি কী অবস্থা। আর একটা প্রশ্ন, কি তামান্না নামের মেয়েটার কাছে যে লোকটা ছবি দেখিয়ে জিজ্ঞাসা করছে তিনি মনে হয় অবন্তীর স্বামী ছিলেন, তাই না? হাহা করে মাথা মোটা নাকি তুমি? কেন? তামান্নাকে যে ছবি দেখানো হয়েছে সেখানে তার স্বামী ছিল না। তাহলে সেই লোকটা যদি তার স্বামী হয়ে থাকে, তবে ছবিটা লোকটা আর জিজ্ঞাসা করার লোকটা কি একই ব্যক্তি, তাই না? হ্যাঁ, তবে যদি অবন্তীর স্বামী হতেন তাহলে তামান্না তো বুঝতে পারতেন ছবির লোকটা আর জিজ্ঞাসা করার লোকটা এক। আর সেটা অবন্তীকে বলতো, বুঝলাম। অবন্তীর নাম্বারে কল দাও কিবরিয়া। কিবরিয়া কল দিল। অবন্তী রিসিভ করার সময় সাজুর কাছে মোবাইল দিয়ে দিল সে। হ্যালো, অবন্তী বলছেন? জি। আপনি কি সাজু ভাই? কীভাবে বুঝলেন? অনুমান করে আমার মনে হচ্ছিল আপনি কল দিবেন। সত্যি বলতে আমি আপনার কলের জন্য অপেক্ষা করছি। আপনার বান্ধবী রাবুর বাসার ঠিকানা দিতে হবে, আমি তার সঙ্গে কথা বলতে চাই। ভাইয়া, ওর বাসায় একটু ঝামেলা হচ্ছে, তাই আমি ওকে এসবের মধ্যে জড়াতে চাই না। কিন্তু আমার তো দরকার। সোহেল সাহেব, মানে আপনার সাবেকি হাজবেন্ড, সন্ধানে ওই অপরাধী চক্রে কিভাবে পেয়েছে জানেন? কিভাবে? আপনার বান্ধবীর মাধ্যমে। কিন্তু সোহাগের ঠিকানা এনে তাকে এভাবে এসবের মধ্যে জড়ানো হবে না, কারণ আপনার দুর্বলতা ছিল তার প্রতি, সেজন্য তাকে ব্যবহার করা হচ্ছে। আমি আপনাকে পরে সব কিছু বুঝিয়ে বলবো, এখন ঠিকানা দেন। অবন্তী ঠিকানা দিল। সাজুভাই বললেন, আপনার পেট ব্যথা কমেছে? একটু কমেছে। বাসার ভিতরে বসে কথিত সে লোকটা আপনার ব্যাগ থেকে ড্রাগস নিয়েছে, সেই লোকটার নাম্বারটাও আমাকে দিয়ে দেন। ফোন পকেটে রেখে বাইক নিয়ে রওনা দিল সাজু ভাই আর কিবরিয়া। রাতে স্নিগ্ধ বাতাস আর ব্যস্ত শহরের রাস্তা দিয়ে এগোচ্ছে দুজনে। কিবরিয়া বলল, আমার কাছে বেড়াতে এসে তুমি নতুন কাজে জড়িয়ে গেলে, তাই না বন্ধু? হ্যাঁ, কাকতালীয়ভাবে। যদি গ্রামের বাড়িতে থাকতাম বা অন্য শহরে থাকতাম তাহলে লেগে যেত উত্তরে আসতে। অবন্তী ও তামান্না নিজেদের রুমে দরজা বন্ধ করে বসে আছে। বাইরে মূল দরজায় কলিং বেলের শব্দ হচ্ছে। পাশের রুম থেকে ওরা
একজন দরজা খুলে দিচ্ছে সেটা বোঝা যাচ্ছে। একটু পরে অবন্তী দরজা টোকা দিল। বাড়ির মালিকের স্ত্রীর কণ্ঠ শুনে তামান্না বলল, এত রাতে আপা কেন? দরজা খুলে দিতে বাসার ভিতরে প্রবেশ করলেন বাড়ির মালিকের স্ত্রী। তিনি অবন্তীকে বললেন, টগরের সঙ্গে তোমার শেষ কথা হয়েছিল কখন? এ বাড়িতে দিয়ে যাওয়ার পরে আর কথা হয়নি। শুনলাম টগর নাকি মারা গেছে। ১৩ মুখের ব্রিজের ওপারের নিচে নাকি লাশ পাওয়া গেছে। অবন্তী কর দিয়ে বলল, সাজু ভাই, টগর ভাই নাকি মারা গেছে একটু আগে বাড়ির মালিকের স্ত্রী এসে সব বলে গেল। সাজু ভাই স্বাভাবিকভাবে বলল, টগর মারা যায়নি, বেঁচে আছে। আপনি টগরকে নিয়ে চিন্তা করবেন না। আপনার স্বামীর একটা ছবি পাঠান তো আমাকে। অবন্তী অবাক হয়ে গেল। তামান্না আর সামনে বসে অবন্তীর চেহারা বিস্মিত ভাব দেখতে পেল। তবুও চুপ করে রইল অবন্তী। সাজু ভাই, আপনি কি নিশ্চিন্ত? হ্যাঁ, নিশ্চিন্ত। যা কিছু ঘটুক আপনি বাসা থেকে বের হবেন না। আমি আপনার বান্ধবীর বাসায় এসেছি। এখান থেকে বের হয়ে থানায় খবর দিতে দেব। সোহাগের ছবি পাঠাবো? হ্যাঁ, পাঠিয়ে দিন। মোবাইল রেখে সাজু ভাই আবারও রাবেয়ার দিকে তাকিয়ে রইলেন। রাবেয়া মাথা নিচু করে আছে। তার শ্বশুর বিরক্ত প্রকাশ করতে চাইছেন। ভদ্রলোক নিজে হয়তো বেশি কিছু জানেন না। তার চেহারার মধ্যে একটা জিজ্ঞাসার দৃষ্টি আছে। সাজুভাই বলল, টগর নাকি খুন হয়েছে মিসেস রাবেয়া। আপনি বুঝতে পারছেন ঝামেলা কতটা গুরুত্বপূর্ণ আকার করেছে? রাবেয়া জবাব দিল না। দরজার সামনে আবারও রাবেয়ার শাশুড়িকে দেখা যাচ্ছে। সাজু এদিক ওদিক তাকিয়ে আবারও রাবেয়ার দিকে তাকিয়েছে। সাজু বলল, আপনি কিছু না বললে আমি পুলিশের কাছে আপনার পরিবারের নাম উল্লেখ করব। অপরাধীকে সাহায্য করার অপরাধে আপনার অনেকখানি দোষী হবেন। বৌমা, সব কিছু বলে দাও, বিরক্ত নিয়ে বললেন রাবেয়ার শ্বশুর। রাবেয়া বললেন, কি বলবো বলেন? অবন্তীর বিষয়ে অপরিচিত কারা খোঁজখবর নিচ্ছে এবং সেটা কবে নিয়েছে? আমি সেদিন সন্ধ্যাবেলা অবন্তীকে নিয়ে টগর ভাইয়ের কাছে গিয়েছিলাম। সেদিন সকালে দুজন লোকের সঙ্গে রাস্তায় দেখা হয়। অবন্তী তখন কোথায় ছিল? বাসায় ছিল। আমি আর আম্মা মিলে একটু বাজারে গিয়েছিলাম। সেখান থেকে ফেরার পথে দুটো লোকের সঙ্গে দেখা। তারা কি বলে? অবন্তীর পরিচয় জানতে চায়। আমি তখন ভয়ে ভয়ে সব কিছু বলে দিই। তারপর তারা অবন্তীর স্বামীর নাম্বার চায়। আমার কাছে নাম্বার ছিল না, কিন্তু বিকেলে বাসায় ফিরে অবন্তীর কাছ থেকে নাম্বার কৌশলে নিয়ে নিই। লোকগুলোকে আগে চিনতে? না, তাছাড়া মাস্ক পরা ছিল। তারপর বলেন। বাসায় ফেরার পর আমার শাশুড়ি অনেক কথা বলে। আমি তখন সিদ্ধান্ত নিয়েছি যে অবন্তী টগর ভাইয়ের কাছে তুলে দিব। অবন্তী যে বিপদে পড়েছে বুঝতে পারি, তাই সেখান থেকে বাঁচানোর জন্য টগর ভাইকে স্মরণ করি। তার সঙ্গে কথা বলে চাকরির কথা বলি। সাজু ভাই উঠে দাঁড়ালো। আমরা যে খোঁজ খবর নিতে এসেছি এগুলো ওই লোকগুলোকে বলার দরকার নেই। তাহলে আপনারাই বিপদে পড়বেন। টগর ভাইয়ের কি হয়েছে? জানি না। আপনি আপনার বান্ধবীর সাথে কথা বলবেন সবসময়, তাকে সাপোর্ট দিবেন, কারণ তিনি মানসিক চাপে আছেন। বাসা থেকে বের হয়ে গেল দুজনে। রাস্তায় নেমে বাইক নিয়ে রওনা দিল অবন্তী। এদিক সেদিক বাইকে ওঠার আগে সোহাগের ছবি দেখে নিল। কিবরিয়া বলল, তুমি কিভাবে নিশ্চিত হলো টগর বেঁচে আছে? সম্ভবত এটা ভুল খবর। টগরকে তারা কিছু করবে না, কারণ টগর খুন করলে বিপদ আরও বাড়বে। কিন্তু কেন? এখানে খুব বেশি টাকার বিষয় নয়, তাই এদের দলটা হবে ছোট। ছোট দল হলে এরা খুব সতর্ক ও বুদ্ধিমান তো বটে। এখন যদি টগরকে খুন করে তাহলে পুলিশ সেটা তদন্ত করবে, আর তদন্ত শুরু হলে আরও বিপদ বাড়বে এবং অবন্তী চলে যাবে পুলিশ হেফাজতে। সাজু ভাইয়ের মোবাইলে আবারও রিং হচ্ছে। কিবরিয়া মোবাইল রিসিভ সাজুর কানের কাছে ধরলো। সাজু সেভাবেই কথা বলছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন সাজু ভাই? শরীর সুস্থ? কণ্ঠটা পরিচিত বলে মনে হচ্ছে, কিন্তু বাইক চলছে তাই ঠিক বুঝতে পারল না সাজু। সে বলল, ভালো হয়েছে, কিন্তু আপনি কে? চিনতে পারছেন না আমাকে? ভালো করে স্মরণ করার চেষ্টা করুন, ঠিকই চিনতে পাবেন। সাজু ভাই, আমি জানি আপনি চিনতে পারবেন, কারণ আপনি বুদ্ধিমান। আমাকে না চেনার কোনো কারণ নেই তো। সাজু ভাই, কলটা কেটে গেল। বাইক দাঁড় করিয়ে সাজু। কিবরিয়া বলল, কি হয়েছে? কে কল দিয়েছে? সাজু সেই প্রশ্নের জবাব না দিয়ে বিড়বিড় করে বলল, রাবিউল ইসলাম। সোহাগ যে লোকটার সঙ্গে দাঁড়িয়ে আছে, তিনি সোহাগের উপর প্রচুর বিরক্ত। দুপুর থেকে আধ ঘন্টা পর পর একটু চা খাচ্ছে সোহাগ। দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করছে, আর কিছুক্ষণ পর পর শুধু বলে, ভাইজান চলেন একটু চা খেয়ে আসি। আজকে দুপুর থেকে এই রাত পর্যন্ত যে পরিমাণ চা খেয়েছে সেই পরিমাণ চা তার সঙ্গে লোকটা 2 বছরে খায়নি। মনে মনে তাদের দলকে, বসকে গালি দিচ্ছি। এই ধরনের লোককে সচরাচর সবসময় মুখে গালির ব্যবহার করতে হয়। তবে সামনাসামনি গালি দিতে পারে না, কিন্তু মনে মনে ঠিকই দিয়েছে। টগরের মৃত্যু সংবাদ ইতিমধ্যে ভালো কার্যক্রম শুরু করেছে। আশেপাশে মানুষের মুখে টুকটাক শুনতে পাওয়া যাচ্ছে টগরের কথা, কিন্তু একটু পরপর কল আপডেট জানাতে হচ্ছে। টগর বলল, ভাই, আমি রাতে কোথায় ঘুমাবো? কোনো ঘুম নাই। সারাদিন পেরিয়ে গেলে নিজের বউকে বাসা থেকে বের করতে পারলে না, ঘুমের কথা চিন্তা করেন কিভাবে? ঠিকমতো না ঘুমলে আমার শরীর অসুস্থ হয়, তখন তো হাসপাতালে ভর্তি হতে হবে। আর আপনি যাকে আমার স্ত্রী বলছেন সে আমার স্ত্রী আগে ছিল, এখন নেই, আমাদের তালাক হয়ে গেছে, ডিভোর্স। মহা ঝামেলা হয়ে গেল। সোহাগকে নিয়ে চিন্তিত হয়ে গেল তার সঙ্গী। সঙ্গের লোকটার দিকে তাকিয়ে সে বলল, আপনার সঙ্গে 12 ঘন্টা ধরে আছি, এখন আপনার নাম জানি না। নাম কি ভাই? জালাল।
জালাল ভাই, আমার ভাত খেতে ইচ্ছা করছে, পেটে খুব ক্ষুধা লেগেছে, একটু ব্যবস্থা হবে? জালাল আবারও বিরক্ত হয়ে গেলেন। সে রাস্তার পাশে দাঁড়িয়ে বিল্ডিংয়ের দিকে তাকিয়ে রইল। সোহাগের কথা শুনতে পায়নি এরকম একটা অভিনয় করার প্রাণপণ চেষ্টা করলো। সাজু মোবাইলে অবন্তীর নাম্বার দিয়ে কল এসেছে। কল করেছে তামান্না। সাজু ভাইয়ের কথা বলার আগে তামান্না বলল, সাজু ভাই, আমি তামান্না, অবন্তীর রুমমেট। আপনি কোথায় আছেন এখন? আমরা আপনাদের বাসার কাছাকাছি। ওপাশ থেকে আর কোনো কথা শোনা গেল না। মনে হচ্ছে কল না কেটেই মোবাইল রেখে ব্যস্ত হয়ে গেছে। সাজু মনোযোগ দিয়ে শোনার জন্য কান সজাগ করে নিল। অস্পষ্ট উচ্চারণে অবন্তীর গোঙানির শব্দ শোনা যাচ্ছে। অবন্তী কান্নাজড়িত কণ্ঠে বলছে, আপু, আমি বাঁচতে চাই। আমার পরিবারের আমি না থাকলে সবার কি অবস্থা হবে? মা বাবা সবাই না খেয়ে মরে যাবে আপু। অমনদিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পেটের যন্ত্রণা সহ্য করতে না পারে আবারও অজ্ঞান হয়ে গেছে। সাজু আর কিবরিয়া দুজন মিলে ওদের বাসার সামনে গিয়ে তামান্নার কাছে জানতে পারে। তারপর হাসপাতালে নেবার ব্যবস্থা করেন সাজু। তামান্না নিয়ে এসেছে তার সঙ্গে তাদের ফ্ল্যাটের আরেকটা মেয়ে আছে। একটু আগে অবন্তীর জ্ঞান ফিরেছে। সাজু তার সঙ্গে কথা বলতে যাবে, কিন্তু তার আগে তামান্না নামের মেয়েটাকে বাসায় পাঠানো উচিত। বেচারি গার্মেন্টসে চাকরি করে রাতে ঘুমাতে না পারলে সকালে চাকরিতে যেতে পারবে না। সাজু তামান্নাকে বলল, আপনি বাসায় চলে যান, কাল সকালে তো আপনার ডিউটি আছে। আমি রাতটা না হয় এই হাসপাতালে কাটাবো। কিন্তু আপনাকে শুধু শুধু সমস্যা নেই? আমার তো দিনের বেলা কোনো তাড়া নেই। তাছাড়া প্রায় রাত 2টো বেজে গেছে, কিছুক্ষণ পর শাওরির সময় হয়ে যাবে। ঘটনার সঙ্গে জড়িয়ে আপনিও বিপদে পড়ে গেলেন সাজু ভাই। সেটা তো আপনিও পড়েছেন। যাই হোক, এখন তর্ক বিতর্ক না করে বাসায় ফিরে যান। আমার বন্ধু বাইকে করে আপনাকে পৌঁছে দিয়ে আসবে। কিবরিয়ার দিকে তাকিয়ে বললেন, তুমি বাসায় চলে যাও বন্ধু। সকালে তোমারও তো ডিউটি আছে। তাকে বাসায় নামিয়ে দিয়ে তুমি বাসায় ফিরে যাও। সকালে অফিস যাবার আগে একবার এসো। তামান্না অবশ্য কিবরিয়ার সঙ্গে গেল না। তার সঙ্গে আরেকটা মেয়ে আছে, তাকে নিয়ে হাসপাতাল থেকে একটা সিএনজি নিয়ে চলে এলো। যাবার সময় অবন্তীর মোবাইলটা সাজুর কাছে দিয়ে গেল। তারা সবাই চলে যাওয়ার পর সাজু ভাই অবন্তীর কাছে গেল। বড় ডাক্তার আগামীকাল আসবে, জরুরি বিভাগ থেকে আপাতত চিকিৎসা চলছে। সাজুকে দেখে অবাক হয়ে তাকিয়ে রইল অবন্তী। সাজুর সঙ্গে এটাই প্রথম দেখা। কেমন আছেন? পেটে ব্যথা করছে খুব? রাতটা পার হলে ব্যবস্থা করা হবে, একটু সহ্য করুন। কিছু খাবেন না? না, খাবো না। ডাক্তার সন্দেহ করছে পেটের মধ্যে সম্ভবত ছোট টিউমার সৃষ্টি হয়েছে। রক্ত জমাট বেড়ে এটা নাকি হয়ে থাকে। আমার পরিচিত এক বন্ধুর স্ত্রীর হয়েছিল। তিনি কি বেঁচে আছেন? হ্যাঁ, একটা অপারেশন করেছে, সম্ভবত আপনাকেও করতে হবে। বলেন কি, কত টাকা লাগবে? জানি না, সব কিছু অনুমান করা। আগামীকাল বড় ডাক্তার আসুক, তারপর পরীক্ষা করে দেখা করতে হবে কি হবে। অপারেশন করতে হলে আমি টাকা পাবো কোথায়? আমার গ্রামের বাড়ি থেকে বাবার টাকা দেওয়ার ক্ষমতা নেই। অবন্তী কাঁদতে লাগলো। নিজের মনে বলতে চাইল নানান কথা। সে সুযোগ চায়, নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য এসেছে ঢাকা শহরে। পেটে অনেক দিন ধরে ছিল, কিন্তু এরকম কিছু একটা সন্দেহ করেনি। শহরে এসে একটার পর একটা বিপদ তাকে ধরেছে। সাজু বলল, যদি অপারেশন করতে হয় চিন্তা করবেন না, আল্লাহ যে কোনো একটা ব্যবস্থা করে দিবেন। সাজুর ধারণা সত্যি হলো। টগর মরে নেই। গুদাম ঘরের মতো একটা আবদ্ধ ঘরে টগরকে রাখা হয়েছে। সেদিন রাতে টগর যখন তাদের সঙ্গে দেখা করতে আসে, তখন সামান্য বিতর্কের সৃষ্টি হয়। সিরাজ নামের ওই ভদ্রলোকের কথায় হাসপাতাল বলেছিল, সেই লোক মূলত এলাকার মোটামুটি এক নেতা। টুকিটাক দলীয় জোটের সঙ্গে জড়িত আছে। নিজের হাতে কিছু ছেলে আছে, তাদের দিয়ে এলাকার মধ্যে মোটামুটি ক্ষমতা দেখিয়ে বেড়ে। টগর যখন দেখা করতে আসে, তখন তিনি ছিলেন চায়ের দোকানে। টগর আসার পরে তাকে নিয়ে চলে আসেন পুরনো সেই বাড়ির মধ্যে। তারপর সেখান থেকে প্রথমে সিরাজ বলেন, দে প্যাকেটটা। প্যাকেট থেকে ওই মেয়ের কাছে নাই দেবে। মিথ্যে কথা। যাকে নিয়ে মাল আনাইছি সে নিজে হাতে ওর ব্যাগে রাখছে। কিন্তু ভাই, আমি ভালো করে জিজ্ঞাসা করলাম, সে এসব কিছু জানে না। মিথ্যে কথা, মিথ্যে কথা। তুই যেভাবে পারিস তার কাছ থেকে ওটা আমার কাছে এনে দে, না হলে কিন্তু ওই মেয়েকে আমি শেষ করে দিব। ভালো, কিন্তু আমি যতটুকু জানি, গরিবের মেয়ে চাকরির জন্য শহরে এসেছে, এমন 2 নাম্বারি মালপত্র সরানোর মতো মন মানসিকতা তার মধ্যে নেই। তুই আমাকে জ্ঞান দিচ্ছিস? এখানে সব মিলিয়ে 20 লাখ টাকার বেশি মালামাল আছে। বলেন কি, এত টাকা? না হলে কি আমি শুধু শুধু মরিয়া হচ্ছে যে? কিন্তু ভাই, তার কাছে নাই, বুঝতে পারছি। মেয়েটাকে তুলে আনতে হবে। তখন আমার সামনেই তাকে জিজ্ঞাসা করবি। না, তাকে এখানে আনবেন না সিরাজ ভাই। তাহলে আমি আপনাকে যে সম্মান করি, সেই সম্মান আর করবো না। ব্যাস, এতটুকুতে টগরকে হাত পায়ে বেঁধে আটকে রাখা হয়েছিল। এছাড়া গতি নেই। আজ প্রায় 3 দিন ধরে টগর এখানে বন্দি। সময় হয়ে গেছে, অবন্তী ঘুমাচ্ছে। সাজু শাওয়ারি খাওয়ার জন্য নিচে নামলো। হাসপাতালে ঢোকার সময় সামনে একটা রেস্টুরেন্ট দেখে এসেছে। ভালো কিছু খাবার পাওয়া গেলে ভালো, নাহলে রাস্তার ওপাশে চায়ের দোকান খোলা আছে নিশ্চয়। কারণ এটা ঢাকা শহর। রেস্টুরেন্টে বসে সাজু ভাত পার্সেল নিল। অবন্তী একা একা আছে, তাই এখানে বসে খাবার খেয়ে সময় নষ্ট করা যাবে না। খাবার নিয়ে বিল বের করে হবার সময় সোহাগের সঙ্গে দেখা। সাজু যেহেতু তার ছবি দেখেছে, তখন সঙ্গে সঙ্গে চিনতে পারলো। সাজু থমকে গিয়ে বলল, আপনার নাম সোহাগ? হ্যাঁ। কিন্তু আপনি কে? সর্বনাশ, সাজু দ্রুত হাসপাতালে চলে গেছে। সোহাগ যেহেতু আছে, সুতরাং সেই তার সঙ্গে আরও লোকজন আছে। সাজু অবশ্য ভালো করে দেখে এসেছে অবন্তীর কেবিনটা
সামনে সিসিটিভি ক্যামেরা আছে। কেবিনের সামনে এসে সাজু দেখে দরজা খোলা। যাবার সময় সে দরজা বন্ধ করে দিয়েছে। দরজা দিয়ে ভিতরে তাকিয়ে দেখে ভিতরের বেডের উপর কেউ নেই, শূন্য বিছানা। সাজু ক্যাবিনের ভেতরে গেল। একটু পরে অবন্তী ওয়াশরুম থেকে বেরিয়ে এলো। সাজু তার দিকে তাকিয়ে বলল, আপনি ঠিক আছেন তো? হ্যাঁ, ঠিক আছি। সাজু বাইরে বের হলো। হাসপাতালের সিঁড়ি দিয়ে নিচে নেমে এসে ডাক্তারি পোশাক পরা কয়েকজন পুলিশ ও দুজন আসামি। সাজু তাদের সামনে যেতে পুলিশ তাদের মধ্যে থেকে একজন বলল, দৌড়ে একদম ছাদে চলে গিয়েছিল, সেখানে ধরে ফেলেছি। যাই হোক, আমি দারুশাকা শাকিল। আপনাকে অসংখ্য ধন্যবাদ, সঠিক সময়ে সঠিক কাজ করছেন। একটু পরে নিচ থেকে উঠে এলো কিবরিয়া আর আরো দুজন পুলিশ, তাদের সঙ্গে সোহাগ। সোহেল চুপচাপ মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। কেবিনের দরজার ধারে নিঃশব্দে দাঁড়িয়ে আছে অবন্তী। আপনি এদের নিয়ে থানায় যান, আমি একটু পরে আসছি। আর দুজন লোক নিয়ে যান, রাত শেষ হওয়া পর্যন্ত এখানে থাকবেন। দারোগা শাকিল দুজন পুলিশকে রেখে বাকিদের নিয়ে চলে গেল। সাজু আর কিবরিয়া অবন্তীর কাছে এসে বলল। অবন্তী বলল, কিভাবে কি হয়ে গেল বলেন? সাজু বলল, তামান্না আর কিবরিয়ার সঙ্গে যখন কথা বলেছিলাম আমি তখনই সোহাগকে দেখতে পাই। আর আরও দুজন লোক ছিল, সোহাগের ছবি দেখেছি, তাই চিনতে অসুবিধা হয়নি। কিন্তু সে হয়তো ভাবতে পারেনি আমি চিনতে পারবো। তারপর নিজে থেকে বুদ্ধি বের করে হাসপাতালে খালি করার কাজটা করলাম। কিবরিয়া ও তামান্না চলে যেতে বললাম। ওরা তখন বুঝতে পেরে হাসপাতালে আমি আর আপনি ছাড়া কেউ নেই, সুতরাং আমাকে তারা চোখে চোখে রাখবে, এটাই ছিল স্বাভাবিক। কিবরিয়া হাসপাতাল থেকে বের হওয়ার পরে কেবিনে ঢুকে তাকে কল দিলাম। তারপর তাকে বললাম সরাসরি থানায় চলে যেতে। ডাক্তারের রূপ ধরে এলেই কাজটা সহজ হবে। তারা দ্রুত অন্য হাসপাতাল থেকে ডাক্তারের পোশাক জোগাড় করেছে। এরপর হাসপাতালে একজন প্রবেশ করে, এমনভাবে প্রবেশ করে কেউ সন্দেহ করে না। আমি নিচে চলে গেলাম। আমার সঙ্গে সঙ্গে সোহাগ গেল, এটা নামার সময় বুঝতে পেরেছি, কারণ আমাকে চোখে চোখে রেখে তারা নিয়ে যাবে আপনাকে। আমি তো জানি উপরে কি হতে পারে। তারপর রেস্টুরেন্ট থেকে বের হয়ে যখন সোহাগকে দেখতে পাই, ততক্ষণে এরা ছাদে চলে গেছে, কারণ রাস্তায় দাঁড়িয়ে ছাদের উপর কেউ একজন দেখা যাচ্ছিল। আর সেজন্য আমি দ্রুত কেবিনে আসি, কারণ এখানে অন্য কিছু যেন না হয়ে যায়। অবশেষে এদের ধরা হয়, কিন্তু এখনও আসল যারা, তাদের ধরা বাকি। তাছাড়া টগরকে উদ্ধার করতে হবে। সিরাজ নামের যে নেতার কথা টগর বলেছিল, তাকে ধরতে হবে। সমস্যা হচ্ছে সাক্ষী। এত কিছু হয়ে গেছে, কিন্তু এদের বিরুদ্ধে মামলা করার মতো কিছু নেই। যে ড্রাগ যে জন্য এত কিছু কাহিনী হয়েছে, সেগুলো আরেকজনের হাতে। অবশ্য সেই ছেলে কিছুক্ষণ পর চলে আসবে। অবন্তী বলল, কোন ছেলে? যিনি আমার ব্যাগ থেকে প্যাকেট বের করে নিয়ে গেছেন? হ্যাঁ, উনি ঘন্টাখানেক আগে কল দিয়েছিল। আপনার সঙ্গে বিকেলে কথা বলার সময় নাকি মোবাইল বন্ধ হয়ে গিয়েছিল। তার সঙ্গে আমার কথা হয়েছে, তিনি এখন আসবেন। সাজু আর কিবরিয়া দুজনে মিলে শাওরি শেষ করে নিল। হোটেল থেকে কিনে আনা খাবার খেলো। তারপর সাজু কিবরিয়াকে বলল, বন্ধু তুমি থাকো, আমি থানায় যাচ্ছি। ওদের কাছ থেকে আগে স্বীকারোক্তি নিতে হবে, তারপর বাকিদের ধরতে হবে। আশা করি সকাল 8টার মধ্যে সব কিছু শেষ হয়ে যাবে। আমি কাজ শেষ করে চলে আসব। যদি দেরি হয় তাহলে ডাক্তার এলে অবন্তী কী কী পরীক্ষা করতে হবে তুমি খেয়াল রেখো। যে ছেলেটা আসবে তাকে থানায় পাঠিয়ে দিল। সাজু উঠে দাঁড়ালো। অবন্তী বলল, আমাকে সাহায্য করার জন্য ধন্যবাদ। আর একটা প্রশ্ন করি, করেন? সেদিন হাসপাতালে যে চারজন আমাকে তুলে আনতে চেয়েছিল, সেই চারজনের মধ্যে কেউ কি এই দুজনের মধ্যে? হ্যাঁ, এরা দুজন ছিল। ঠিক আছে, সাবধানে থাকবেন। থানায় এসে দারোগা সাহেব ও সাজু ভাই একসাথে বসে আছে। ওদের তিনজনকে প্রশ্ন করলেন। সচরাচর এরা স্বীকার করবে না, এটাই ধারণা, কিন্তু একজন চুপ থাকলে আরেকজন সব কিছু বলে দিলেন। দুজনকে জিজ্ঞাসা করা হয়েছে, সুতরাং দুজন ভাবছে যে হয়তো বলে দিয়েছে। অবন্তীর স্বামী সোহাগ কাচ্ছেন, বেচারা কিছু টাকার লোভে এসেছিল। রাবেয়ার কাছ থেকে নাম্বার নিয়ে এরা সোহাগের সঙ্গে যোগাযোগ করেছে। নিজের সাবেক স্ত্রীর থেকে একটা গোপন প্যাকেট বের করে দিল, 50,000 টাকা পাওয়ার ধারণা যাবে। সোহাগের ধারণা ছিল এটা কোনো ব্যাপার না, কারণ অবন্তী তাকে ভালোবাসে, তাই দুর্বলতার সুযোগ নিয়ে কাজটা করার জন্য রাজি হয়ে যায়। তারপর অবন্তীর বাড়ি যায় এবং অবশেষে ঢাকায় আসে। কৌশলে মিথ্যে কথা বলে, তবুও কাজ হলো না বেচারা। সোহাগ আর আরেকজন থানায় রেখে বাকি একজনকে নিয়ে রওনা দিল দারোগা শাকিল। টগর যেখানে রাখা হয়েছে আপাতত সেখানেই যেতে হবে। ঘণ্টাখানেক পর দক্ষিণ ঘাটে একটা পুরনো বাড়িতে প্রবেশ করলো। ওখানে একটা গুদাম ঘরে টগরকে উদ্ধার করা হলো। সেখান থেকে কাউকে পাওয়া গেল না। তবে সিরাজ নামের সেই কথিত নেতা তার বাসা থেকে গ্রেপ্তার হয়েছে। সিরাজ প্রথম প্রথম চিৎকার করে বলে, পরে জানলে বাকি দুজন সব কিছু স্বীকার করে নেয়। এখন চুপ হয়ে গেল। সিরাজকে নিয়ে থানায় এসে দেখা গেলো যে ছেলেটার কাছে সেই প্যাকেটটা ছিল। সেই ছেলেটা থানায় বসে অপেক্ষা করছে। টগরের শরীর বেশি ভালো ছিল না, তবে দুর্বল নিয়ে সে সচ্ছল রইল। সকাল 9টার দিকে টগরকে নিয়ে সাজুভাই হাসপাতালে গেলেন। অবন্তীর সঙ্গে কিছুক্ষণ কথা হলো। তারপর কিবরিয়া বলে, একটা ছেলে এসেছে, তোমার জন্য একটা গিফট রেখে গেছে। সাজু খানিকটা অবাক হলো, কারণ গিফটের বাক্সে মধ্যে একটা গোলাপি রঙের চাদর। সাজু সেই চাদরের ভাঁজ খুলে এক পৃষ্ঠায় একটা চিঠি, কম্পিউটার টাইপের করার মতো সুন্দর হাতের লেখা, ঝকঝক। সাজু আরও একবার মুখ ফুটে বলল, রবিউল।
সাজু ভাই, আসসালামু আলাইকুম, কেমন আছেন? অবাক হবেন না সাজু ভাই, আশ্চর্য দুটি কথা লেখার জন্য এই চিরকুট। যদিও এত বড় কোনো চিরকুট হয় না, যেটা হয় চিঠি। আপনি জানেন, পুলিশের হাত থেকে আমি পালিয়েছি 8 মাস আগে। পালানোর কোনো ইচ্ছে ছিল না, কিন্তু দুটো কারণে আমি শেষ মুহূর্তে ইচ্ছে করে পালিয়েছি। সাইবিনে আফরোজ, গাজীপুরে যে হাসপাতালটা আমি করেছি, সেই হাসপাতালটাকে সব কিছু সাবরিনা দেখাশোনা করতেন। মানে যাবতীয় লেনদেন সব কিছু করেছেন। সাবরিনা বেইমানি করছে, শত্রুর ভয়ে কিংবা লোভে পড়ে সে আমার হাসপাতালের সব টাকা খালি করে দিয়েছে। আমার স্বপ্নের হাসপাতাল এখন শূন্য। সাজু ভাই, বেইমান কখনো ছাড় দেয় না। বিশ্বাসঘাতকতা করা মানুষকে আমি কখনো ক্ষমা করি না। আমার হাসপাতাল অত্যাধুনিক প্রযুক্তির সকল যন্ত্রপাতি সাবরিনা বিক্রি করে দিয়েছে। পৃথিবীর যে প্রান্তে থাকুক, তাকে আমি বের করবো সাজু ভাই। 2, লতা চৌধুরী, বড্ড অদ্ভুত দুনিয়া সাজু ভাই, যে লতা চৌধুরীর জন্য আমি এত কিছু করলাম, আপনাকে কত পরিশ্রম করতে হলো সেই সময়, অথচ আমি কোনোভাবেই বুঝতে পারিনি এসব পিছনে লতা চৌধুরীর বিশাল মাস্টার প্ল্যান ছিল। যদি সেটা জানতে পারতাম, তাহলে ওর স্বামীর মতো ওকে ট্রেনে শেষ করতাম। আফসোস হচ্ছে সাজু ভাই, আর সেজন্য জেলের মধ্যে মৃত্যুর জন্য অপেক্ষা করতে পারিনি। এই দুজনের শেষ মুহূর্ত ঘনিয়ে আসছে। লতা চৌধুরীর অনেক বড় প্ল্যান আছে, কিন্তু সেটা কি আমি নিজেও জানি না। আপনার কাছ থেকে আমার কিছু সাহায্যের দরকার, সেজন্য আপনাকে স্মরণ করলাম। ঠিক সময়ে আপনার সঙ্গে যোগাযোগ রাখবো। সাহায্য করবেন কিনা জানি না, তবে আমি চাইবো বাকিটা আপনার বিবেচনা। আমার উদ্দেশ্য আপনি ঠিকই বুঝতে পারবেন, কারণ আমি জানি আপনি খুব বুদ্ধিমান। খারাপ করে আপ- আমি আপনার মতো কাউকে সম্মান করি। আল্লাহ হাফেজ। ইতি রাফসান মাহমুদ রবিউল ইসলাম। 8 দিন পর মহাখালী টার্মিনালে বাসের জন্য অপেক্ষা করছে অবন্তী। সে গ্রামে ফিরে যাচ্ছে। তার সঙ্গে দেখা যাচ্ছে টগর। অবন্তী এখন সুস্থ, অপারেশন করা আছে, যাবতীয় খরচ সাজু দিয়েছে। কদিন ধরে সাজুর মনোযোগ অন্যদিকে। সে রবিউলের বিষয় নিয়ে চিন্তা করছে। লতা চৌধুরী এতদিনে নিশ্চয় বাচ্চা হয়েছে, কিন্তু সেই মেয়ে কি এমন করেছে যার জন্য রবিউল এমন কিছু বলতে পারে? রবিউল যখন পালিয়েছে তখন ঘটনাটা পুরোপুরি সে জানে না। হাসান ভাই সব কিছু জানে, তাই তাকে জিজ্ঞাসা করা দরকার, কিন্তু তিনি এখন ঢাকার বাইরে আছেন। বাস চলছে, মাগরিবের আজানের পরে বাস ছেড়েছে। জানালার পাশে বসে অবন্তী বলল, এর আগে আমি আমার স্বামীর সাথে রাতে বাসে ভ্রমণ করেছিলাম। আমরা নদী ফেরি পারাপারের সময় মাঝরাতে দুজন মিলে আকাশে জ্যোৎস্না চাঁদ দেখেছি। সেদিন আমি পূর্ণিমাকে অপূর্ব দৃশ্য, সেটা আজও চোখে ভাসে। টগর বলল, আপনি আপনার স্বামীকে খুব ভালোবাসতেন, তাই না? অবন্তী জবাব দিল না। টগর চুপচাপ বসে রইল। আজ যদি পূর্ণিমা হতো, তাহলে হয়তো তারা দুজনে মিলে দেখতে পারতো। তখন হয়তো অনেকদিন পর টগর বলতো, জানো অবন্তী, তোমার সঙ্গে কাটানো সবসময় সুন্দর মুহূর্ত ছিল একসঙ্গে বাড়িতে যাওয়া, কারণ সেদিন ছিল পূর্ণিমা। টগর কিছু বলতে চাইল। বাস চলছে আপন গতিতে। অবন্তী বাড়ি পৌঁছে দিয়ে তাকে কাল ফিরে আসতে হবে। ঈদের পর অবন্তী যাবে চট্টগ্রাম, কারণ সিরাজ ও তার লোকেদের খুব বেশি শাস্তি হবে না। অবন্তী এখানে এলে আবারও তার উপর বিপদ আসতে পারে। সাজুভাই চট্টগ্রামে তার এক পরিচিত আঙ্কেলের ঠিকানা দিয়েছে অবন্তী। ঈদের পর যোগ করলে চাকরির ব্যবস্থা হবে। রবিউল এই গল্পের মধ্যে পুরোপুরি রাখিনি, কারণ আমি চাই রবিউল যেখানে থাকবে সেই গল্পের পুরোটা তার থাকবে। তার যেহেতু চাদর জড়ানো চিরকুট ছিল একটা অমীমাংসিত, তাই সেখান থেকে সে ফিরবে। তাছাড়া ফাঁসির আদেশ হবার পরে কী কী ঘটনা ঘটেছে, কিভাবে সে পালিয়েছে, এটাও লম্বা ইতিহাস। তাই আলাদা করে তাকে নিয়ে শুরু করা হবে। এবার অপেক্ষা চাদর জড়ানো চিরকুটের দ্বিতীয় কণ্ঠ। সেখানে অদ্ভুত লতা চৌধুরীর আবির্ভাব আর দাদাজানের নতুন পরিচয় নির্ধারণ করা হবে। সাবরিনের বিশ্বাসঘাতকতার কারণ। আর এই গল্পটার নাম ছিল সেদিন ছিল পূর্ণিমা। এখানেই সমাপ্ত। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।